ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আমি ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার। তোমাদের আমি যে পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা শুরু করেছিলাম, আজকে তার আমাদের 5 নম্বর পার্ট। আজকে আমাদের যেটা আলোচনা হবে, টোটালটাই আলোচনাটা হবে নিউক্লিয় বিভাজনকে নিয়ে। আগের দিনে আমরা ভর বিচ্যুতি আর আমাদের বন্ধন শক্তি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের যেটা টপিক, তার পরের টপিক, আমাদের টপিক কি আজকে? নিউক্লিয় বিভাজন। ঠিক আছে, তো দেখো, যদি প্রথম যেটা এখানে কোশ্চিন আসবে যে নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝো। আমরা যখন নিউক্লিয় বিভাজন এমন একটা পদ্ধতি যেটা আমাদের প্রচুর কাজে লাগে, অনেক কাজে লাগে, আমরা পরবর্তীতে কাজগুলো দেখব। কিন্তু নিউক্লিয় বিভাজন যে নামটা আছে, এর থেকে আমরা তার সম্পর্কে জানতে পারি। নিউক্লিয় আর বিভাজন দুইটা আলাদা শব্দ। নিউক্লিয় থেকে আসবে কি নিউক্লিয়াস, বিভাজন মানে কি ভাঙ্গা। একটা নিউক্লিয়াসকে যখন আমরা ভাঙবো, 2 টুকরো 3 টুকরো করবো, সেটাকে বলা হচ্ছে কি নিউক্লিয় বিভাজন। তো কেমন করে করা হয়? আমরা একটা যে কোনো ভারী নিউক্লিয়াস নিতে হবে, আমাদের কিন্তু ছোট নিউক্লিয়াসের বিভাজন হয় না। ভারী নিউক্লিয়াস মানে কি, যাদের যে পারমাণবিক সংখ্যাটা 90, 92, 94, মানে একটু উপরের দিকে বেশি হয়। তো ওরকম নিউক্লিয়াসকে নিয়ে আমরা কি করি, একটা নিউট্রন দ্বারা আঘাত করি। একটা নিউট্রন যখন তাকে আঘাত করবে, আঘাত করার ফলে সেই নিউক্লিয়াসটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি দুইটা নতুন নিউক্লিয়াস তৈরি করে এবং তার সাথে কি প্রচুর শক্তি উৎপন্ন করে। তো এই যে পদ্ধতিটা, এটাকে বলা হচ্ছে কি নিউক্লিয় বিভাজন। আর এই পদ্ধতিটা আবিষ্কার করেছেন কি বিজ্ঞানী অটো হন আর কি স্ট্রাসম্যান, এটা মনে রাখবে। ঠিক আছে, তো এরকমই যদি আমি ইউরেনিয়ামের নিউক্লিয় বিভাজনটা দেখি, দেখো ইউরেনিয়ামের ক্ষেত্রে কি হয়। আমরা যদি একটা ইউরেনিয়ামকে নেই, ইউরেনিয়ামের সংকেত আমরা কি জানি, চিহ্নটা 92, ইউ 235। তাকে আমি কি করছি, একটা নিউট্রন দ্বারা আঘাত করছি। আঘাত করলে প্রথমে কি ঘটে, প্রথমেই এই যে নিউট্রনটা আর ইউরেনিয়ামটা দুইটা একসঙ্গে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে কি হবে, দেখো এখানে নিচে কত আছে 92, নিউট্রনের ক্ষেত্রে নিচে কত থাকে 0। দুইটা যদি আমি যোগ করি তাহলে 92 হবে। তাহলে দেখো নতুন যে আমাদের মৌলটা, আমাদের নিউক্লিয়াসটা তৈরি হবে, সেখানে নিচে 92 থাকবে। এবার উপরেগুলো দেখো, ভর সংখ্যাটা এখানে আছে কত 235, এখানে আছে 1। যখন নতুন নিউক্লিয়াসটা তৈরি হবে তখন দুইটাই যুক্ত হবে, তাহলে 235 আর 1 যোগ করলে কত 236। তাহলে নতুন একটা আমাদের নিউক্লিয়াস তৈরি হবে যুক্ত হয়ে 92, ইউ 236। এবার এই যে নিউক্লিয়াসটা, এটা তো স্বাভাবিক নিউক্লিয়াস না। স্বাভাবিক নিউক্লিয়াস আমরা জানি 92, ইউ 235। এবার একটা এর ভর সংখ্যাটা 1 বেড়ে গেছে। এর ফলে কি, এই যে নতুন নিউক্লিয়াসটা এটা স্থায়ী হবে না, এটা কি করবে, ভেঙে দেওয়ার চেষ্টা করবে। কিছুক্ষণের মধ্যে কি করবে, নিজে থেকে ভেঙে দেবে, ভেঙে গিয়ে দুইটা নতুন নিউক্লিয়াস তৈরি করবে। কোন কোন নিউক্লিয়াস তৈরি করবে? একটা কি বেরিয়ামের, একটা কি ক্রিপ্টন। বেরিয়ামের নিউক্লিয়াসটা কি হবে 56, বি 141, আর ক্রিপ্টনেরটা কি হবে 36, কে আর 92। তাহলে এই দুইটা নিউক্লিয়াস তৈরি করবে। এবার তার সাথে কি উৎপন্ন হয়, 3টা নিউট্রন উৎপন্ন হয়, আবার কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়, কিছু পরিমাণ বলতে অনেকটা শক্তি উৎপন্ন হয়। তো এই যে এটা হলো কি আমাদের ইউরেনিয়ামের ক্ষেত্রে নিউক্লিয় বিভাজন। ঠিক আছে, এবার আমরা আমাদের কোশ্চেন হলো এই যে আমাদের শক্তির উৎপন্ন হচ্ছে, শক্তিটা কি করে উৎপন্ন হচ্ছে। এক জায়গাতে শক্তি উৎপন্ন হবে, শক্তিটা নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে শক্তির আসবে। এবার আমাদের নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে প্রচুর প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই শক্তিটা কোথা থেকে আসে? দেখ বলছে নিউক্লিয় বিভাজনের উৎপন্ন শক্তিগুলির মোট ভর, আচ্ছা উৎপন্ন এটা শক্তি হবে না, নিউক্লিয়াসগুলির হবে। হ্যাঁ, নিউক্লিয়াসগুলির মোট ভর মূল পদার্থগুলির মোট ভরের তুলনায় কম হয়, অর্থাৎ কিছু পরিমাণ ভর হ্রাস পায়। এই হ্রাসপ্রাপ্ত ভরেই আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়। আমরা যদি দেখি যে ইউরেনিয়াম থেকে তো আমাদের দুইটা মৌল তৈরি হচ্ছে, একটা কি বেরিয়াম আর ক্রিপ্টন। তো আমরা যদি ইউরেনিয়ামের ভর মাপি আর ক্রিপ্টন আর বেরিয়ামের ভরটা মাপি, দেখা যায় দুজনের ভরের মধ্যে কি পার্থক্য আসে, দুজনের ভরটা কিছুটা কমে যায়। এই যে ভরটা কমে যাচ্ছে, এবার আমরা জানি ভর কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা ভরের নিত্যতা সূত্র। তাহলে নিশ্চয়ই কি ভরটা যে কমে যাচ্ছে, নিশ্চয়ই ভরটা অন্য কোনো জায়গায় কিছু তৈরি করছে। এবার আমাদের আইনস্টাইন কি বলেছিল, যে ভর ভর থেকে কি শক্তি রূপান্তরিত হতে পারে। তাহলে এই যে ভরটা যে কমে যাচ্ছে, এটা নিশ্চয়ই কি শক্তিতে রূপান্তরিত হবে, তাছাড়া অন্য কোথাও আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই যে কিছু পরিমাণ ভর কমে গেল, সেই ভরটা কিসে পরিণত হয়, শক্তিতে। তাহলে আমরা যে নিউক্লিয় বিভাজনের শক্তিটা পাচ্ছি, সেটা অ্যাকচুয়ালি কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সাপোজ ইউরেনিয়াম থেকে আমি বেরিয়াম আর ক্রিপ্টন তৈরি করছি, তাহলে ইউরেনিয়ামের ভর আর বেরিয়াম ক্রিপ্টনের ভরটা কিছুটা কমে যায়। এই যেই ভরটা কমলো সেটাই কি শক্তিতে রূপান্তরিত হয়, আর এই শক্তিটা আমরা এখানে পাই। ক্লিয়ার? পরের জিনিসটা দেখ, নিউক্লিয় বিভাজন কি শৃঙ্খল বিক্রিয়া। শৃঙ্খল বিক্রিয়া মানে কি, শৃঙ্খল মানে চেন ভাবতে পারিস। একটা চেনে যেমন কি থাকে, একটা চেনের মধ্যে একটা শেকল থাকে, তার সাথে আরেকটা শেকল কি পরপর যুক্ত থাকে, এরকম করে। এটাকে আমরা চেন বলি তো নাকি। তো এরকম কি এখানে বলছে নিউক্লিয় বিভাজন যে আছে সেটা একটা শৃঙ্খল বিক্রিয়া। মানে কি, আমি যদি একটা নিউক্লিয় বিভাজন ঘটাই,
সঙ্গে সঙ্গে আরেকটা ঘটবে, তার সঙ্গে সঙ্গে আরেকটা ঘটবে, এরকম ঘটতেই থাকে। তো এটা কেন এটা বলা হয়েছে, দেখ আমরা যদি আগের বিভাজনটা যাই, এখানে দেখ আমি যখন ইউরেনিয়ামের ক্ষেত্রে নিউক্লিয় বিভাজন ঘটাচ্ছি, এখানে কি উৎপন্ন হচ্ছে, বেরিয়াম উৎপন্ন হচ্ছে, ক্রিপ্টন উৎপন্ন হচ্ছে, আবার কি তিনটে নিউট্রন উৎপন্ন হচ্ছে। এই যে তিনটে নিউট্রন উৎপন্ন হলো, এবার আমি যখন একটা বিক্রিয়া ঘটাবো নিউক্লিয় বিভাজন, ওখানে জাস্ট একটা ইউরেনিয়াম নিয়ে তো আমি বিক্রিয়া ঘটাতে পারবো না, নিশ্চয়ই আমার কাছে অনেক কটা ইউরেনিয়ামের মৌল থাকবে। এবার আমি যখন এখান থেকে একটা নিউট্রন দিয়ে আঘাত করলাম, আঘাত করার পর এখানে আমার তিনটে নিউট্রন উৎপন্ন হলো নতুন করে। এই যে তিনটে নিউট্রন আছে, এরা আবার কি করবে, আরো আঘাত করে তিনটে ইউরেনিয়ামকে ভেঙে দেবে। ওখান থেকে আবার 3 × 9টা ইউরেনিয়াম উৎপন্ন হবে, সেই 9টা আবার কি করবে, আবার 9টা ইউরেনিয়ামকে ভেঙে 27টা নিউট্রন তৈরি করবে। সেই 27টা আবার এরকম করে আরো নতুন ইউরেনিয়ামকে ভাঙবে। তাহলে আমি যদি একবার শুধু একটা নিউট্রন দিয়ে একটা নিউক্লিয়াসকে আঘাত করি, সেখান থেকে আবার নিউট্রন উৎপন্ন হবে এবং সেগুলো আবার কি করবে, নতুন নতুন করে নিউক্লিয় বিভাজন ঘটাতে থাকবে। তাহলে এই জন্য এই আমাদের যে বিক্রিয়াটা আছে নিউক্লিয় বিভাজন, এটাকে আমরা কি বলি, শৃঙ্খল বিক্রিয়া বলি। এখানে দেখেন একটা ইউরেনিয়াম, ছবিতে দেখলে বুঝতে পারবি, এই যে ইউরেনিয়াম উৎপন্ন হলো, এখান থেকে কি আবার তিনটা নতুন নতুন নিউট্রন উৎপন্ন হচ্ছে। দেখ এই যে বেরিয়াম আর ক্রিপ্টন তৈরি হচ্ছে, তার সাথে এখানে তিনটা নতুন নিউট্রন তৈরি হচ্ছে। এবার এই নিউট্রনগুলো আবার কি করবে, তিনটা আলাদা আলাদা ইউরেনিয়ামকে আবার ভাঙবে, ভেঙে এখান থেকে আবার কি করবে, নতুন যৌগ তো তৈরি করছেই, তার সাথে আবার কি আমাদের নিউট্রন উৎপন্ন করছে, সেই নিউট্রনগুলো আবার একটা ইউরেনিয়ামকে কি আঘাত করবে, আবার নতুন মৌল তৈরি করবে, আবার কি নিউট্রন তৈরি করবে। এরকম একটা চলতেই থাকবে, যতক্ষণ ইউরেনিয়ামগুলো থাকবে ততক্ষণ এই নিউক্লিয় বিভাজন চলতেই থাকবে। তাহলে একটাই নিউক্লিয় বিভাজন থেকে প্রচুর শক্তি উৎপন্ন হয়। এরকম যদি এতগুলো বিভাজন ঘটে, তাহলে আরও অনেক বেশি শক্তি উৎপন্ন হবে। এই জিনিসটাকে আমরা কোথায় ব্যবহার করি, পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে। পারমাণবিক বোমার ক্ষেত্রে শুধু একবার শুধু একটা নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করা হয় পরমাণু বোমার ভিতরে, তারপর সেটা ওখানে ভিতরে চলতেই থাকে, এতগুলো বাস্ট হয়, এত পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তো বোমটা যেখানে ফেলা হবে সেখানে আশেপাশে টোটাল জায়গাটা মানে প্রচুর একটা এলাকা জুড়ে সেটা ধ্বংস করে দেবে। এত পরিমাণে শক্তি উৎপন্ন হবে, সেটা কি ব্লাস্ট করে দেবে একদম। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখব। এই যে দেখ আমাদের কি নিউক্লিয় বিভাজনের ব্যবহার। আচ্ছা ব্যবহারটাকে দেখি, তারপর পারমাণবিক বোমা যাই। হ্যাঁ, প্রথম কথা কি, নিউক্লিয় বিভাজন আমরা পারমাণবিক বোমায় ব্যবহার করি আর নিউক্লিয় চুল্লিতে ব্যবহার করি। এটা পরীক্ষা এবার এসছে মাধ্যমিকে, যে নিউক্লিয় বিভাজনের একটি ব্যবহার লেখো মাধ্যমিকে। ঠিক আছে, এটা যে কোনো একটা লিখলে হয়ে যেত। তো প্রথম কি পারমাণবিক বোমা তৈরিতে আমরা নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা ইউজ করি, আর কি পারমাণবিক চুল্লি বা নিউক্লিয় চুল্লিতে ব্যবহার করি। তো আমরা যে পারমাণবিক বোমাটা তৈরি করি সেটা এরকম দেখতে, এই সিস্টেমে থাকে। হ্যাঁ দেখ, এখানে একটা ইউরেনিয়াম থাকে, এখানে একটা, আচ্ছা এগুলো ইউরেনিয়াম, আর এখান থেকে কি করা হয়, এখান থেকে একটা আমাদের নিউট্রনকে এদিকে আঘাত করা হয়। আঘাত করলে কি করবে, আস্তে আস্তে ভিতরের মধ্যে অনেকগুলো বিক্রিয়া ঘটবে, একটা নিউক্লিয় বিক্রিয়া ঘটবে, তারপর সেখান থেকে আরো 3টা, সেখান থেকে আরো 9টা, এরকম করে ঘুরতেই থাকবে। ঘুরতে ঘুরতে সেটা কি প্রচুর শক্তি উৎপন্ন হয়, চারপাশে ছড়িয়ে যাবে। তারপর সেখান থেকে কি হবে, আমাদের টোটাল জায়গাটা ধ্বংস হবে। তো এখানে যে আমরা ব্যবহার করি ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়। ইউরেনিয়াম 235 মানে কি 92 ইউ 235, এই যে উপরে 235, এই জন্য এটা বলছে ইউরেনিয়াম। বাকি প্লুটোনিয়াম ব্যবহার করা হয় 239, হয় ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 ব্যবহার করা যেতে পারে এখানে। আর কি বলছে এখানে, এখানে অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজনকে কাজে লাগানো হয়। অনিয়ন্ত্রিত মানে কি, আমরা ইচ্ছে করলেই নিউক্লিয় বিভাজনটাকে আমি যদি চাই একবারই ঘটাবো, একবারই ঘটাতে পারি, আমাদের ওই সিস্টেম আমাদের হাতে আসে। কিন্তু এখানে আমরা ওই কাজটা করি না, আমরা ওদের ছেড়ে দিই, তোরা কতগুলো বিক্রিয়া ঘটাবি ঘটা, একবার জাস্ট খেলে আঘাত করে দিয়ে ছেড়ে দিই, ওরা ওদের মতো ইচ্ছে মতো করতে থাকে। কিন্তু আমরা যখন এই যে এটা দেখবো, এটাতে আমরা ওইভাবে করি না, কারণ এটা আমরা কি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করার জন্য আমরা এটা ইউজ করি, পারমাণবিক বিদ্যুৎ তৈরি করার জন্য। সেখানে আমাদের যতটুকু দরকার অতটুকু পর্যন্ত আমরা কি করি, বিভাজনটা ঘটাই, তারপর ইচ্ছে মতো থামাতে পারি, যেখানে চাই সেখানে থামাতে পারবো। কিন্তু এখানে কি অনিয়ন্ত্রিতভাবে কাজে লাগানো হয়। ঠিক আছে, অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজনকে, এর ফলে কি এখানে প্রচুর শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, তারপর দেখ কি বলছে, এই ঘটনাটা আমরা সবাই জানি। 1945 সালের 6ই আগস্ট আমাদের আমেরিকা থেকে কি করা হয়, জাপানের 2টা জায়গা, একটা হিরোশিমা, একটা নাগাসাকি, এই 2টো জায়গায় কি পারমাণবিক বোমা ফেলানো হয়। আচ্ছা এখানে কিন্তু এটা কোন সময়ের ঘটনা বলতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই ঘটনাটার পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। এরপর কি জাপান কি সারেন্ডার করে। অনেকে বলে কি, এই যে এখানে মিনিমাম কত লোক মারা গেছে, হিরোশিমায় মোটামুটি 16,000, এক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,66,000। ঠিক আছে, হিরোশিমাতে শুধুমাত্র 1,66,000 লোক মারা গেছে একটা বোম দিয়ে। আর নাগাসাকিতে কতগুলো মারা গেছে, 80,000। তো টোটাল কত হচ্ছে, 2,46,000। 2,46,000 মাত্র 2টে বোম দিয়ে মারা গেছে 1 সেকেন্ডের মাথায়। তো ভাব তাহলে।
আমাদের সিম্পল যেগুলো বোম আছে ওগুলো ফেলে 10 জন 15 জন 20 জন মারা যাবে, তার বেশি মারা যাবে না। কিন্তু এখানে একটা বোম দিয়ে তাহলে কতটা যেটা ডেঞ্জারাস হতে পারে। 1,66,000 প্লাস 80,000 লোক মারা গেছে। তবে সেটাও সমস্যা না, সমস্যা এখানেও শেষ হয়নি। ওই যে ওখানে যে যারা মারা গেছে বা যারা বেঁচে ছিল তাদের মধ্যে কি আমাদের এগুলো তো নিউক্লিয় ঘটনা না, এখানে আলফা বিটা গামা রশ্মিও তো বের হয়, যেহেতু এগুলো তেজস্ক্রিয় মূল্য, সেগুলো মানুষের শরীরে গিয়ে আমাদের ডিএনএ যে আছে ডিএনএটাকে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, এবার ডিএনএটা যখন চেঞ্জ করে দেয় তখন তাদের মধ্যে বিভিন্ন রকম যে জিন ঘটিত রোগগুলো সেগুলো হতে পারে, তাদের কি পঙ্গু হয়ে যায়, তাদের সন্তান যারা জন্মাবে তাদের সন্তানগুলো পঙ্গু হয়, কারো হাত বাঁকা, কারো পা বাঁকা, কারো একটা হাত নেই, কারো পা নেই, এরকম করে এখনও নাকি যারা বাচ্চাগুলো জন্ম নিচ্ছে তাদের মধ্যে ওই এফেক্টটা এখনও আছে। ওদের যে পিতামাতাদের যে বিভিন্ন অঙ্গগুলো নষ্ট হয়েছে সেই অঙ্গগুলো, আচ্ছা আমি যদি একটা অ্যাক্সিডেন্ট হই আমার হাতটা কাটা যায়, আমার হাতটাই কাটা যাবে, আমার ছেলে মেয়ে যারা আসবে তাদের হাত কাটা থাকবে না, কিন্তু এটা যেহেতু এটাকে জিন ঘটিত না, একটা অ্যাক্সিডেন্ট হলে আমার হাতের জিনিসটা যাবে, হাতটা নষ্ট হবে, কিন্তু আমার জিনের কোনো পরিবর্তন হবে না। কিন্তু ওটা যেহেতু নিউক্লিয় বিভাজন, আর নিউক্লিয় বিভাজন আমরা দেখেছি গামা রশ্মি একদম যে কোনো জিনিস ভেদ করে চলে যেতে পারে, এগুলো আমাদের হাড়গুলোকেও ভেদ করে চলে যেতে পারে, তাহলে নিশ্চয়ই জিনগুলোকে আঘাত করবে, জিনগুলোকে ধ্বংস করবে। যেহেতু এটা জিন ঘটিত সমস্যা, তাই এটাকে আমাদের 7 প্রজন্ম 8 প্রজন্ম চলতেই থাকবে এই সমস্যাটা। তো এটা একটা বড় মানে ডেঞ্জারাস জিনিস। ওই একবারই আমরা এটা মানে এই বোমটা ফেলা হয়েছিল, তারপর থেকে এখনো আর হয় নাই। কিন্তু বর্তমানে পরিস্থিতি আরো ওই দিকে যাচ্ছে, বর্তমানে অনেকগুলো যুদ্ধ চলছে, জানিস তো? কোথায় যুদ্ধ চলছে? কোথায় কোথায় যুদ্ধ চলছে? তোরা কি কারেন্ট খবর কিছু রাখিস না? এখন টোটাল 2 জায়গায় তো যুদ্ধ চলছে, আরো কয়েক জায়গায় যুদ্ধ চলার মুহূর্তে। একটা যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন, আরটা চলতেছে ইসরায়েল আর প্যালেস্টাইন, তার সাথে আরো কয়েকটা দেশ মিলে ইসরায়েলের সাথে যুদ্ধ করছে। তো এখানে 2টা জায়গায় যুদ্ধ চলছে। এবার সমস্যা হলো রাশিয়ার কাছেও সবচেয়ে বেশি পারমাণবিক বোমা আছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক বোমা আছে রাশিয়ার কাছে। প্লাস রাশিয়ার কাছে যে পারমাণবিক বোমাগুলো আছে ওটা এমন করে সেট করছে, যদি কোনোদিন রাশিয়া হেরে যায় তাহলে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়ে চলে যাবে। সাপোজ রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি? পুতিন, জানিস? হ্যাঁ, ভ্লাদিমির পুতিন। তো ও বোমগুলো এমন করে সেট করে রাখছে, ওদের 4,000 কয়টা বোম আছে, পারমাণবিক বোমা 4,082 এরকম আছে। পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে ফেলার মতো ওদের বোম আছে। পৃথিবীর একটা বোম যদি এখানে ফেলে, সাপোজ এই টোটাল আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট উড়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটা মেইন শহর যেগুলো আছে প্রত্যেকটা জায়গায় টার্গেট করে রেখে দিয়েছে বোমগুলো। হ্যাঁ, রাশিয়ার কথা, পৃথিবীতে যদি রাশিয়া না থাকে পৃথিবী থাকার দরকার নেই। ভ্লাদিমির পুতিনের কথা এটা, হ্যাঁ, যে পৃথিবী যদি রাশিয়া না থাকে পৃথিবী থাকারও দরকার নেই। এবার ও প্রত্যেকটা বড় বড় শহর, যেমন আমাদের ভারতের 3-4টা বড় শহর, আমেরিকার যে মেইন শহরগুলো, সবগুলো জায়গায় বোমগুলো সেট করে টার্গেট করে রাখছে। যদি কোনো রাশিয়া হেরে যায়, যেটা খবর মানে আমরা তো ওদের কাছ থেকে শুনি না, ইউটিউব থেকে দেখি, ও সবগুলো বোম ছুড়ে দেবে, প্রত্যেকটা বড় শহর ধ্বংস করে দিয়ে যাবে। এবার হয়তো আমরা বেঁচে যেতে পারি, আমাদের ফেললে কলকাতায় ফেলবে, আমাদের এই জলপাইগুড়িতে টার্গেট করবে না ওরা। পশ্চিমবঙ্গে যদি ফেলে, পশ্চিমবঙ্গে একটাই বড় শহর কলকাতা, সেখানে ফেলতে পারে, কিন্তু ওগুলো এফেক্ট আমাদের এখানে চলে আসবে কলকাতায় ফেললেও। শেষে ওই জন্য তো ভাবতেছি যে এগুলো যে যুদ্ধ চলছে, বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে রাশিয়া, বাকি সব দেশ ইউক্রেনকে সাহায্য করছে, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, ওদের ইউক্রেনকে সাহায্য করছে। যদি কোনো কারণে ইউক্রেনের সাথে মানে রাশিয়ার সাথে আমেরিকার লেগে যায়, তাহলে আমেরিকা কি করবে? আমেরিকার সাথে রাশিয়া তো পারবে না, রাশিয়ার অত ইসে নেই, রাশিয়ার কাছে যত ইসে বোম থাকুক, নিউক্লিয়ার বোমটা বেশি থাকুক, অন্য যে সরঞ্জামগুলো সেগুলো তো নেই। এবার আমেরিকার সমস্যা কি? আমেরিকার যত বড় বড় কোম্পানিগুলো সব তো আমেরিকার। সাপোজ আমেরিকা যদি এখনই চায় তোর ডিটেলস বের করে দিবে, আমেরিকাকে যদি কেউ বলে তোর ডিটেলস দরকার হয়, তুই যে ভাবছিস আমার ডিটেলস আমেরিকার লোক জানবে না, সব খবর তোর জানে। আমেরিকার যে কোম্পানি আছে মাইক্রোসফটকে যদি একবার বলে যে আমাকে ভারতবর্ষের ওই মেয়েটার খবর আমাকে দাও, তোর সব ডিটেলস বের করে দেবে। তুই কখন ঘুরতে যাচ্ছিস, কখন শপিং করতে যাচ্ছিস, কখন বাড়িতে আছিস, কখন টিউশন আছিস, সব খবর বলে দিতে পারবে। কারণ আমাদের মোবাইলের যা কিছু সফটওয়্যার বেশিরভাগ আমেরিকায় তৈরি, মাইক্রোসফট তো আমেরিকাতেই তৈরি। তো আমাদের ওদের কোম্পানি, ওদের সরকার যদি ওর কাছে চায় কোনো একটা জিনিস, ও তো না করতে পারবে না। যত ওরা মুখে বলি আমরা কাউকে কোনো ডিটেলস দেই না, কিন্তু ওরা ভিতরে সব ডিটেলস দিয়েই দেবে। তো এখন যদি রাশিয়ার সাথে যুদ্ধ লাগে, ওরা সিম্পল, ওরা যদি কিছুই না করে, ওরা যদি খালি মানে ডিজিটালি ওদের অ্যাটাক করে, তাহলে ওদের সব কিছু শেষ। কয়েকদিন আগে ভারতের যে মাইক্রোসফট যে আছে সেটা, ওটা একটু হয়েছিল, থেমে গিয়েছিল কাজ। তাতে কি আমাদের প্লেনের টিকিট হাত দিয়ে টিকিট কেটে দিচ্ছিল, হাত দিয়ে। আমরা যেমন বাসে হাত দিয়ে টিকিট কেটে দেয়, হ্যাঁ, প্লেনের টিকিট কেটে দেয়, প্লেনে ভিড় হয়ে গেছিলো, কাজ বন্ধ হয়ে গেছিলো, প্রায় অনেক ফ্লাইট বন্ধ করে দিতে হয়েছে আমাদের ভারতে। তো একদিন আর 2 দিনের জন্য শুধু থেমে গিয়েছিল, মাইক্রোসফটে কাজ করা বন্ধ করে দিয়েছিল, তাতেই এই সমস্যা। তাহলে যদি ওরা যদি নিজের ইচ্ছা যদি চায় আমরা ওটাকে ধ্বংস করবো, ইজিলি ধ্বংস করতে পারে। গুগল যদি আজকে বন্ধ করে দেয় তো ওদের কী হবে দোষা? তোদের মোবাইলগুলো কাজ করবে না একটা বার। গুগল ছাড়া আমাদের তো কোনো সার্চিং মেশিন আছে কি আমাদের এখন?
আগে অনেকগুলো ছিল, অপেরা মিনি ছিল, আচ্ছা ইয়াহু ছিল, অনেক কিছু ছিল। এখন তো তোরা শুধু গুগলেই শিখছিস যে গুগলেই আছে, বাকি সবগুলোকে ধ্বংস করে দিছে। গুগল আমেরিকার, আমেরিকা যদি এখনই চাই আমি গুগল বন্ধ করে দেবো, ওটা যদি বন্ধ করে দেয় আমাদের এই মোবাইলগুলো সব ফেল না হয়ে যাবে, নতুন করে আপডেট করতে হবে তারপর চালাতে পারবে, মোবাইলই বন্ধ হয়ে থাকবে। এই হলো ব্যাপার। তো রাশিয়ার সাথে যদি আমেরিকার যুদ্ধ হয়, আমেরিকা রাশিয়াকে হারাই দিবে একদম 100%। রাশিয়ার সাথে আমেরিকা পারবে না। যদিও রাশিয়ার সাথে চীন একসাথে যুদ্ধ করবে, রাশিয়া যেখানে যুদ্ধ যাবে চীন তার সাথে চলে যাবে, থেমে থাকবে না। হ্যাঁ, চীনও ডেঞ্জার, কিন্তু আমেরিকা, আমার যেটা ধারণা আমেরিকার সাথে চীন রাশিয়া মিলেও ওদের হারাতে পারবে না। তারপরে যদি হেরে যায় কোনো রাশিয়া, তারপরে শুরু করবে ওর খেলা, যে আমি ওর পৃথিবীকে রাখবে না, তখন ও আবার বোম ফেলা শুরু করবে। হ্যাঁ, ওর আবার পাগল লোক, ওটা একদম পাগল, মানে এমন পাগল লোক, ও যে কিছু যা ইচ্ছা তাই করতে পারে। এবার দেখেন পৃথিবীতে দুই রকম সিস্টেম আছে, একটা প্রজাতন্ত্র, জানিস আমাদের এটা কি প্রজাতন্ত্র, আবার ওরা যা আছে মোটামুটি ওদের ডিক্টেটরশিপ, মানে ওদের এক না একতন্ত্র বলতে পারিস। রাশিয়াটার এক না একতন্ত্র, ওর পুতিন যা বলে তাই, কেউ কিছু বলতে পারে না। আমাদের যদি মোদি কিছু বলে, কংগ্রেসের দিকে দুই চারটা কথা বলে বসায় রাখতেছে, ওখানে এরকম পারবে না। পুতিন যদি কিছু বলে তুই কিছু বলবি, সঙ্গে সঙ্গে জেল, ওখানে কোনো আলাপই নাই। চীনও সেম, চীনও যদি কেউ কিছু বলে তাহলে ওটা সেম। আবার আটটা দেশ আছে উত্তর কোরিয়া, সেখানেও সেম। এবার এই তিনটা দেশ এক জায়গায় আছে, এক না একতন্ত্র তিনটা দেশ, সবগুলো নেতাগুলো ডেঞ্জারাস, মানে গুন্ডা টাইপের একটু, আবার ভালো দেখতে গেলে ভারতের জন্য ভালো ওরা। এবার ওই তিনটা দেশ আবার কি এক জায়গায়, ওরা বন্ধু, আর তার সাথে আমেরিকা, মানে আমাদের এই একনায়কতন্ত্রের সাথে প্রজাতন্ত্র দুইটার মধ্যে লড়াই চলছে এখন, বুঝছিস? একদিকে একনায়কতন্ত্রগুলো একদিকে হয়ে গেছে, প্রজাতন্ত্রগুলো একদিকে হয়ে গেছে, আর আমাদের দেশ ভারত মাঝখানে, ওরা কারো দিকে যায় না। একটা দেখবি থার্ড ওয়ার্ল্ড বলে না, থার্ড ওয়ার্ল্ড মানে কি তৃতীয় বিশ্ব যেটা বলে, আমরা হলাম তৃতীয় বিশ্ব। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যারা যারা আমেরিকাকেও সাপোর্ট করে নাই, আবার এদিকে যা ছিল তুর্কি তুর্কি তো ছিল না, জার্মানিকেও সাপোর্ট করে নাই, তাদেরকে বলা হয় তৃতীয় বিশ্ব। বুঝতে পেরেছিস? তাহলে কিছু কিছু দেশ ছিল আমেরিকার দিকে চলে গেছে, কিছু কিছু দেশ ছিল কি জার্মানির দিকে চলে গেছে, যারা কোনো দিকে যায়নি তারা হলো তৃতীয় বিশ্ব। আমরা কারো দিকে যাইনি, আমরা আমাদের মতো ছিলাম। আচ্ছা, রাশিয়ার ওগুলো আলোচনা করে লাভ নেই। নেক্সট, হ্যাঁ, তাহলে এই বোমাটা অনেকটা ডেঞ্জারাস, কিন্তু এই বোমাটা অবশ্যই আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করে থেমে দিয়েছিল, এটা ওটা ঠিক। তারপর দেখ, নিউক্লিয় বিভাজনের ব্যবহারিক প্রয়োগ আরেকটা আছে আমাদের কি, পারমাণবিক চুল্লি। আমরা কি পারমাণবিক চুল্লি, তো এই যে পারমাণবিক চুল্লির মধ্যে কি করি, বিদ্যুৎ উৎপাদন করি নিউক্লিয় বিভাজনকে কাজে লাগিয়ে। কিন্তু এখানে কি করে, এখানেও আমাদের ওই একটা ইউরেনিয়াম পরমাণু নেই, তাকে কি নিউক্লিয় বিভাজন ঘটাই, কিন্তু এখানে কি নিয়ন্ত্রিত পদ্ধতিতে করি। আমি যদি মনে করি আমাকে কি 500 মেগাওয়াট শক্তি লাগবে, তাহলে আমি এমন করে বিক্রিয়াটা ঘটাবো যে 2-3 বার বিক্রিয়াটা ঘটলে আমার 500 মেগাওয়াট হয়ে যাবে, তাহলে আমি 2-3টে বিক্রিয়া ঘটাই থেমে রাখবো। কিন্তু ওখানে এটা হয় না, আগের যেটা দেখলাম সেখানে কিন্তু এটা হয় না। ঠিক আছে, এই কথাটা এখানে বলেছে, হ্যাঁ, যে যন্ত্রের সাহায্যে নিউক্লিয় বিভাজনের সৃষ্ট শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, এটা ভালো করে মনে রাখবে, এখানে নিয়ন্ত্রণ করা হয়। হ্যাঁ, প্রয়োজন মতো নির্দিষ্ট হারে ও সুনিশ্চিতভাবে নিউক্লিয় শক্তি পাওয়া যায়, তাকে নিউক্লিয় চুল্লি বলা হয়। ঠিক আছে, এটা বোঝানো কিচ্ছু নেই। এটা আমরা কোন কোন কাজে ব্যবহার করি, বিদ্যুৎ শক্তি তৈরিতে ব্যবহার করি, তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদনে ব্যবহার করি, আইসোটোপ তৈরির ক্ষেত্রে। হ্যাঁ, আরটা কি বৈজ্ঞানিক গবেষণাগারে কাজে লাগে আমাদের। এগুলো বোঝানো কিছু নেই, এগুলো জাস্ট মনে রাখবে একটু। আচ্ছা, নিউক্লিয় দুর্ঘটনা বলছে, যেখানে আমাদের যে সাপোজ পারমাণবিক বোমাগুলো রাখা আছে, বা আমাদের যেখানে নিউক্লিয় বিক্রিয়াগুলো ঘটানো হয়, সেখানে কিন্তু বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে যায়, কোনো কারণে সেখান থেকে লিক হয়ে যায় যে বিভিন্ন আলফা বিটা রশ্মিগুলো। আমি আগের দিনে হয়তো বলেছিলাম আগের কোনো ক্লাসে, যে আমি যদি এখানে একটা নিউক্লিয় বিক্রিয়া ঘটাই, আশেপাশে আলফা বিটা রশ্মিগুলো বের হবে, ওগুলো তো এই দেওয়ালগুলো ভেদ করে বের হয়ে যাবে। তো যতই মোটা দেওয়াল দেখ, এই যে আমাদের কাঠের বা সিমেন্টের, কাঠের বেড়া দিয়ে সিমেন্টের ঘর দেওয়াল বানা, সেগুলো দিয়ে বের হয়ে চলে যাবে, আমাদের কি পারদ দিয়ে ঢেকে রাখে। কিন্তু তারপরেও কিছু কোনো কোনো সময় লিক হয়ে যেতে পারে। যেমন চেরনোবিল দুর্ঘটনার নাম শুনেছিস? চেরনোবিল একটা দুর্ঘটনা, সালটা আমার মনে নেই। চেরনোবিল দুর্ঘটনা এরকমই সেম ঘটনা ঘটেছিল। ওদের যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা ছিল, ওখান থেকে নিউক্লিয়ার ইস্যুটা বের হওয়া শুরু করেছিল, তারপর চারপাশে ছড়িয়ে গিয়েছিল একদম টোটাল জায়গাটা, অনেকটা জায়গা জুড়ে। তারপর সেখানে প্লেন থেকে ওখানে সিমেন্ট ঢালা হয়েছিল, সিমেন্ট ঢালার পর তাও অনেকদিন সময় গেছে, তারপর গিয়ে সেটা থেমে গেছে। এখন ওটাকে একদম পারদ দিয়ে একদম চারপাশে দেয়াল দিয়ে ওটাকে বন্ধ করে দেওয়া আছে, ওটা রিঅ্যাক্টরটা বন্ধ হয়ে গেছে কাজ, ওখানে আর কোনো কিছু করা হয় না। তো ওখানে কত লোক মারা গেছে, অনেক লোক মারা গেছে ওখানে। তো এগুলো দুর্ঘটনা না, এই দুর্ঘটনা ঘটলে আমাদের অনেক সমস্যা হবে, এটা এখানে বলেছে। হ্যাঁ, যে নিউক্লিয় চুল্লি বা চিকিৎসা ক্ষেত্রে এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত তেজস্ক্রিয় মৌলের আইসোটোপগুলি থেকে নির্গত তেজস্ক্রিয় কণার পরিবেশে ছড়িয়ে পড়াকে নিউক্লিয় দুর্ঘটনা বলে। এই যে বিভিন্ন জায়গায় যেখানে আমরা তেজস্ক্রিয় মৌলগুলি নিয়ে বিক্রিয়া করছি বা গবেষণা করছি, সেখান থেকে যে আমাদের তেজস্ক্রিয়তাটা বের হচ্ছে, সেই ঘটনাটাকে আমরা কি বলছি, নিউক্লিয় দুর্ঘটনা।
এর ফলে কি হতে পারে, নিউকোমিয়া বা ক্যান্সার হতে পারে, জনন কোষের জিনগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই রোগগুলো কি হতে পারে, একদম বংশানুক্রমিকভাবে চলতে থাকবে, যেহেতু এগুলোকে জিনকে চেঞ্জ করে দেয়, ঠিক আছে। তো এগুলো জিনগঠিত রোগের সমস্যা হতে পারে। চেরনোবিল দুর্ঘটনা, ফুকুশিমাতে একটা দুর্ঘটনা ঘটেছিল, এরকম করে দুর্ঘটনা ঘটে, ঠিক আছে। আশা করি এখানে আজকে আর নতুন কিছু টপিক নেই, আমাদের নিউক্লিয় বিভাজন এটুকুই। হ্যাঁ, তাহলে এখান থেকে কী কী পড়বি? প্রথম কথা, নিউক্লিয় বিভাজন কি, ইউরেনিয়ামের ক্ষেত্রে নিউক্লিয় বিভাজন পড়তে হবে। তারপর আমাদের নিউক্লিয় বিভাজনের ব্যবহার পড়তে হবে। নিউক্লিয় বিভাজনের যে শক্তিটা আসছে, সেই শক্তিটা কোথা থেকে তৈরি হচ্ছে সেটা পড়তে হবে। পারমাণবিক বোমা কোন আইসোটোপ ব্যবহার করা হয় পারমাণবিক বোমা তৈরিতে? মনে রাখবে, ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239, এই দুটো ব্যবহার করা হয়। পারমাণবিক চুল্লির ব্যবহার কথা কথা আছে, আর কোনটাতে নিয়ন্ত্রিত কোনটাতে অনিয়ন্ত্রিত, এই জিনিসটা মনে রাখবি। পারমাণবিক বোমাকে অনিয়ন্ত্রিত আর আমাদের পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রিত, এই দুটো মনে রাখবে, ঠিক আছে। নিউক্লিয় দুর্ঘটনা আসে না। তো যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি। নেক্সট দিন আমরা কি নিউক্লিয় সংযোজন নিয়ে পড়বো, ঠিক আছে। আজকে গেলো নিউক্লিয় বিভাজন, পরের দিন নিউক্লিয় সংযোজন, ঠিক আছে। ক্লাসে এখানেই থাকলো, সবাইকে ধন্যবাদ।